আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। গাজায় সব প্রতিরোধ সংগঠনের যৌথ মহড়া, ইসরায়েলের জন্য থাকছে নয়া বার্তা। জেনারেল সুলাইমানির হত্যাকাণ্ড বিনা শাস্তিতে পার পেতে দেবে না বলে হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করার ক্ষেত্রে সুলাইমানির বিরাট ভূমিকা ছিল, দাবি হাসান নাসরুল্লাহর। ভারতের অশুভ পরিকল্পনা কখনো সফল হবে না, হুমকি দিল পাকিস্তান। অবশেষে সৌদি নারী অধিকার কর্মী হাতলুলের বিরুদ্ধে কারাদণ্ড ঘোষণা। ভারতের কৃষকদের সমর্থনে এবার এক আইনজীবীর আত্মহত্যা। ইথিওপিয়ায় রয়টার্সের সাংবাদিক গ্রেফতার। এবং গাজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং একটা স্বপ্ন, এ নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো মঙ্গলবার যৌথ মহড়া চালাবে, এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। ফিলিস্তিনের প্রতিরোধ কমিটির গণমাধ্যম বিভাগের মুখপাত্র আবু মুজাহিদ বলেছেন, প্রতিরোধ কমান্ড অভিন্ন নিয়ন্ত্রণ কক্ষ সম্প্রসারণে সক্ষম হয়েছে। আগামীকালের মহড়ায় দখলদারদের জন্য বার্তা রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর রণশক্তি আগের চেয়ে অনেক বেড়েছে। রণাঙ্গনের শত্রুদের শক্তি প্রমাণ করতে পারবে প্রতিরোধ সংগ্রামীরা। আবু মুজাহিদ আরও বলেছেন, ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন এই মহড়ায় অংশ নিচ্ছে। গাজায় কয়েক ঘন্টা ধরে এই মহড়া চলবে। এ সংক্রান্ত আরও তথ্য পরবর্তীতে জানানো হবে বলে তিনি উল্লেখ করেছেন। এর আগে ফিলিস্তিনের প্রতিরোধ জোট জানিয়েছে, এই প্রথম এ ধরনের যৌথ মহড়ার আয়োজন করা হচ্ছে। এই মহড়া শত্রুদের জন্য বড় দুঃসংবাদ বলে তারা মন্তব্য করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের ঘটনাটি কোনোভাবে বিনা শাস্তিতে পার পেতে দেবে না তেহরান। সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খাতিবজাদে কথা বলেছেন। তিনি আরও বলেন, আমরা আমাদের শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা শাস্তি এড়াতে পারবে না। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান নিরলসভাবে বিষয়টি নিয়ে চেষ্টা চালাচ্ছে এবং আন্তর্জাতিক চ্যানেলগুলোর মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। খাতিবজাদে বলেন, এটি এমন কোনো বিষয় নয় যা ইরানের সরকার এবং শাসন ব্যবস্থা বাদ দিতে পারে। এই হত্যাকাণ্ডের জন্য মার্কিন প্রশাসনকে জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেছেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমেরিকা একটি বিরাট কৌশলগত ভুল করেছে। খাতিবজাদে জোর দিয়ে বলেন, এই বর্বর অপরাধের সাথে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনার প্রচেষ্টা ইরান কখনো বাদ দেবে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কোস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সুলাইমানি চলতি বছর ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় শহীদ হয়েছেন। ইরাক সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি সেদেশ সফরে গিয়েছিলেন। ড্রোন হামলায় সোলাইমানি ছাড়াও ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাসতাস সাবির উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস সহ আরও ৮ জন শহীদ হয়েছিলেন। পশ্চিম এশিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে এবং এ অঞ্চলে দখলদার ইসরায়েল এবং মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার ক্ষেত্রে জেনারেল সুলাইমানি বিরাট ভূমিকা রেখেছিলেন। সুলেমানির শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে লেবাননের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ আল মিয়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে শহীদ সুলাইমানের জীবনের বিভিন্ন দিক এবং এ অঞ্চলে ইসরায়েল এবং সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধ শক্তিগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন। হাসান নাসরুল্লাহ বলেছেন, সুলাইমানি ছিলেন প্রথম ব্যক্তি যিনি তথাকথিত আরব বসন্তের অজুহাতে সিরিয়ার বিরুদ্ধে পাশ্চাত্য এবং ইসরায়েলের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো না থাকতো তাহলে এখনও ১.৫ লাখ মার্কিন সেনা ওই দেশে উপস্থিত থাকতো এবং গণতন্ত্র প্রতিষ্ঠান নামে মার্কিন দূতাবাস ইরাককে পরিচালনা করত। যদি ইরাকের প্রতিরোধ শক্তি না থাকতো তাহলে দায়েশ বায়েস সন্ত্রাসীরা বিজয়ী হতো, সমগ্র এই এলাকা তারা দখল করে নিত। প্রকৃতপক্ষে শহীদ সুলাইমানি শত্রুদের লক্ষ্যে উদ্দেশ্যের বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন বলেই তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারত অশুভ পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি এ প্রসঙ্গে লেন ভারতের
পরিকল্পনা কখনো সফল হবে না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গত রোববার তার জন্মশহর মুলতানে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেছেন। জিও টিভির অনলাইনে প্রতিবেদনে তথ্য জানানো হয়। শাহ মেহমুদ কুরেশি দাবি করেন, পাকিস্তান সরকারের কাছে শক্ত প্রমাণ আছে যে সন্ত্রাসী অন্যান্য নিষিদ্ধ সংগঠনকে ভারত পৃষ্ঠপোষকতা করছে। পাকিস্তান অস্থিরতা সৃষ্টি করতে ভারতে কাজ করছে, কিন্তু তা সফল হবে না। পাকিস্তানকে অস্থিতিশীল করতে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন শাহ মেহমুদ কুরেশি। তিনি বলেন, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের ক্ষতি করতে ভারত কোটি কোটি রুপি বরাদ্দ করছে। একই সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, আফগানিস্তান শান্তি প্রক্রিয়া ভণ্ডুল করতে চাইছে ভারত। শাহ মেহমুদ কুরেশি বলেন, শত্রুর ষড়যন্ত্র বানচাল করতে পাকিস্তান বাস্তবিক ও কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে। পাকিস্তান বিরোধী দলগুলোর নেতাদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তিনি বিরোধী নেতাদের ব্যক্তিগত এজেন্ডা পরিত্যাগ করতে বলেন। প্রখ্যাত নারী অধিকার কর্মী লুজাইন আল হাতলুলকে 5 বছর 8 মাসের কারাদণ্ড দিয়েছে সৌদি আরবের কারাগার। সৌদি রাজনৈতিক ব্যবস্থাকে পাল্টাতে চাওয়া এবং জাতীয় নিরাপত্তার ক্ষতি সাধনের অভিযোগে সোমবার সাজা ঘোষণা করা হয়। এ রায় আন্তর্জাতিক সমালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে সৌদি আরবের টানাপোড়েন তৈরি করবে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানা গেছে, 2018 সালের 15 মে আরও কয়েকজন নারী অধিকার কর্মী সহ গ্রেফতার হন 31 বছর বয়সী হাতলুল। তখন থেকেই কারাগারে আছেন তিনি। এই নারীদের দীর্ঘদিন ধরে কারাগারে আটক রাখা হয়েছে কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়া। সোমবার রায় ঘোষণার সময় আদালত হাতালুলের এরই মধ্যে কারাগারে থাকার সময়গুলো সাজা থেকে বাদ দেওয়ার কথা বলেছে। সৌদি আরবের স্থানীয় সংবাদ মাধ্যম সাবাক ও আল শার্ক আল আসওয়াতের প্রতিবেদনে বলা হয়, হাতালুলের বিরুদ্ধে ঘোষিত এই রায় যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করবে। সম্প্রতি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট বলে দিয়েছেন কোন কোন সৌদি ইস্যুতে তিনি তার পূর্বসূরির চেয়ে কঠোর অবস্থান নেবেন। ধারণা করা হচ্ছে নতুন বাইডেন প্রশাসন এই বিষয়টি সৌদিদের সাথে উত্থাপন করতে যাচ্ছে। ভারতের নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের প্রতি সমর্থন জানিয়ে আত্মহুতি দিয়েছেন এক আইনজীবী। মৃত্যুর আগে অমরজিৎ সিং নামের আইনজীবী চিরকুটে লেখা গেছেন, কৃষকদের দাবি মানতে সরকারকে বাধ্য করতে জীবন উৎসর্গ করেছেন তিনি। রোববার দিল্লির তিকরি সীমান্তে কৃষক বিক্ষোভের অদূরে বিষ পান করে আত্মহত্যা করেন তিনি। এর আগে গত 16 ডিসেম্বর কৃষকদের প্রতি সমর্থন জানিয়ে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন এক শিখ ধর্মযাজক। সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে তথ্য জানা গেছে। কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ভারতের লাখ লাখ কৃষক এবং সরকারি প্রতিনিধিদের মধ্যে ইতিমধ্যে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হলেও তাতে সংকট নিরসন হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তবে সরকারের আইন সংস্কারের প্রস্তাব কৃষকেরা প্রত্যাখ্যান করেছে। আইন বাতিলের দাবিতে অনড় রয়েছে তারা। কৃষকদের সমর্থনে রোববার আত্মহতি দেওয়া আইনজীবী অমরজিৎ সিং এর বাড়ি পাঞ্জাবের ফাজলিকা জেলার জালালাবাদে। দিল্লির তিকরি সীমান্তের অদূরে বিষ পানের পর তাকে দ্রুত রোহতাকের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তার কাছ থেকে সুইসাইড নোট পাওয়ার কথা স্বীকার করেছে পুলিশ বলছে, চিরকুটটি লেখা 18 ডিসেম্বর, তবে এটি আসলেই ওই আইনজীবীর লেখা কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। হরিয়ানা অঙ্গরাজ্যের এক পুলিশ কর্মকর্তা বলছেন, আমরা তার মৃত্যুর সংবাদ পরিবারকে জানিয়েছি, তারা এখনও পৌঁছায়নি। তাদের বক্তব্য জানার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় রয়টার্সের সাংবাদিক কুমেরা গেমোচকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামী 2 সপ্তাহ পুলিশ হেফাজতে রাখা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে তাকে এখনও অভিযুক্ত করা হয়নি। কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তার পরিবারের কাছে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে পুলিশ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। কুমেরা 1 দশক ধরে রয়টার্সের ফ্রিল্যান্স ক্যামেরাম্যান হিসেবে কাজ করছেন। তার পরিবারের দাবি, শুক্রবার স্থানীয় একটি আদালতে তার বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে সে সময় কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এক বিচারপতি তাকে আরও 14 দিন আটকে রাখার নির্দেশ দিয়েছে। এই সময়ের মধ্যে পুলিশকে তদন্ত কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।
সোমবার এক বিবৃতিতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে কুমেরাকে গ্রেফতারের ঘটনার নিন্দা জানানো হয়েছে। এর আগে গত 16 ডিসেম্বর রয়টার্সের ফটোগ্রাফার তিকসা নেগেরকে মারধর করেন ইথিওপিয়ার 2 ফেডারেল পুলিশ কর্মকর্তা। দেশটির বর্তমান পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা চরম নিরাপত্তার ঝুঁকিতে পড়েছেন। এক বিবৃতিতে এডিটর ইন চিফ স্টিফেন জে অ্যাডলার বলেন, ইথিওপিয়া থেকে সুষ্ঠু, স্বতন্ত্র, নিরপেক্ষভাবে কাজ করা রয়টার্স টিমের একজন সদস্য কুমেরা। তার কাজের মাধ্যমে তিনি পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন। তাকে কী কারণে আটক করা হয়েছে সে বিষয়ে রয়টার্সও কিছু জানতে পারেনি। 2 জুন 1996 সাল সকাল 7টা ক্যাপ্টেন জায়েদ আল বাদা একটি ফোন পেলেন। অপর প্রান্তের কণ্ঠস্বর শুনে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন, কারণ ফোনটি করেছিলেন ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের নেতা ইয়াসির আরাফাত। তিনি তার ব্যক্তিগত পাইলটের কাছে একটি ইচ্ছের কথা জানালেন। সেটি ছিল প্রথম ফিলিস্তিনি হিসেবে গাজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার। অথচ তখন এয়ারপোর্টের কাজ শেষ হয়নি। ক্যাপ্টেন জায়েদ পড়ে গেলেন মহা বিপদে। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেছেন, রাডার নেই, ম্যাপ নেই, আন্তর্জাতিকভাবে স্বীকৃতিও পায়নি। এমন একটি এয়ারপোর্টে বিমান ল্যান্ড করবে কিভাবে সেটাই বলেছিলাম। কিন্তু ইয়াসির আরাফাত শুনেননি সেই কথা। বললেন, তুমি ব্যবস্থা করো, আমি কায়রো এয়ারপোর্ট থেকে উঠব, গাজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করব। কায়রো বিমানবন্দর কর্তৃপক্ষ কথাটা শোনার সাথে সাথেই নাকচ করে দিল যে বিমানবন্দরের ম্যাপ নেই, বিমানবন্দরে কোনো বিমান নামার অনুমতি তারা দেবে না। ইয়াসির আরাফাত মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারককে ফোন করলেন। হোসনি মুবারক কায়রো এয়ারপোর্টকে নির্দেশ দিলেন কায়রো থেকে গাজা একটি ফ্লাইট পরিচালনা করতে। আরাফাতের ব্যক্তিগত পাইলট ক্যাপ্টেন জায়েদ আল বাদা আরাফাতকে নিয়ে উড়াল দিলেন আকাশে। একদিকে আবেগ, আরেকদিকে শঙ্কা। নিরাপদে রানওয়েতে নামতে পারবেন তো? নানা আশঙ্কায় ফ্লাইটের পুরো সময়টা তার হাত পা কাঁপছিল। কিন্তু সব শঙ্কা দূর করে যখন বিমান রানওয়েতে নামলেন, তার চোখে আনন্দের অশ্রু। তিনি বলেন, আমি যখন বিমানবন্দরে ল্যান্ড করলাম, চারদিকে মানুষের উল্লাস, কেউ নাচানাচি করছে, কেউ চিৎকার করছে। আমি তখন জানালা দিয়ে ইয়াসির আরাফাতের পক্ষ থেকে ফিলিস্তিনের একটি পতাকা উড়ালাম এবং সবাইকে শুভেচ্ছা জানালাম। 1998 সালে আনুষ্ঠানিকভাবে বিমানবন্দরটির উদ্বোধন হয়। জায়েদ 55 বার এই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করেছেন। গাজার মানুষের কাছে এই বিমানবন্দর ছিল একটা স্বাধীনতার প্রতীক। বিমান যেমন মুক্ত আকাশে ওড়ে, ফিলিস্তিনের মানুষ আজও ওইভাবে মুক্ত হয়ে উঠতে চায়, স্বাধীন একটি আকাশ চায়। ইয়াসির আরাফাত যখন এই বিমানবন্দর করার ঘোষণা দেন, তখন টেন্ডার জিতেন 30 বছর বয়সী ইঞ্জিনিয়ার ওসামা আল খাওদারি। মাত্র 150 জন লোক আর 4টি গাড়ি নিয়ে এই প্রজেক্ট শুরু হয়েছিল। রানওয়ে করতে সময় লেগেছিল মাত্র 45 দিন। ইঞ্জিনিয়ার ওসামার মেয়ে বলেছিলেন, আমার বাবা যখন বিমানবন্দরের কাজ করে তখন আমরা কখনোই তাকে কাছে পাইনি। দিনরাত 24 ঘন্টার কঠোর পরিশ্রমে ফিলিস্তিনের মানুষ এই এয়ারপোর্ট গড়ে তুলেছিলেন। কিন্তু 2000 সালের 7 অক্টোবর ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়ে গেলে বন্ধ হয়ে যায় গাজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর কখনোই এয়ারপোর্ট থেকে কোনো বিমান ওড়েনি।